একটু স্বাচ্ছন্দ্য চাই, আরও একটু সুস্থভাবে বাঁচতে চাই। তো এখন 5ই আগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশের সমাজ, অর্থনীতি, রাজনীতি, এই যে 3টা বিষয়কে যদি আপনি একটু দেখেন, আসলে কি আমরা 5ই আগস্টের পরে এটাতে কোনো উন্নতি করেছি কিনা? যদি আপনি সমাজ দেখেন, সমাজে ভাঙন তৈরি হয়েছে। মানুষে মানুষে হানাহানি, মানুষে মানুষে হিংসা, মানুষের মধ্যে যে একটা ভ্রাতৃত্ব বোধ, সেটা কিন্তু এখন আর সমাজে সেইভাবে নেই। আওয়ামী লীগকে বিএনপি দেখতে পারে না, বিএনপিকে আওয়ামী লীগ দেখতে পারে না। আপনি যদি কোনো একটা পার্টিকুলার থানাকে হিসাব করেন, যেমন নাঙ্গলকোট থানা, আমি যেই থানার মানুষ, এইখানে বর্তমানে 36টি মামলা, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তার মধ্যে শত শত মানুষ আসামি। যেই লোক গত 5-7 বছরে বাংলাদেশে আসেনি, সেই লোকটাও আসামি। এখন দেখেন, সমাজে আপনি বিদেশে থেকে বাংলাদেশে গিয়ে মামলা করছেন, অথবা বাংলাদেশে থেকে বিদেশের বিরুদ্ধে মামলা করছেন, অথবা দেশে থেকে দেশের মানুষের বিরুদ্ধে মামলা করছেন। এই যে মিথ্যা মামলা, যেমন নাঙ্গলকোটে একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা কি? নাঙ্গলকোট থানায় বাড়ি কালু চেয়ারম্যান নামে একজন চেয়ারম্যান, শামসুদ্দিন কালু। এই শামসুদ্দিন কালু নাঙ্গলকোট থানার, নাঙ্গলকোট উপজেলার উপজেলা চেয়ারম্যান ছিলেন, আওয়ামী লীগের নেতা ছিলেন, একসময় পৌরসভার চেয়ারম্যান ছিলেন, এবং একসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও তিনি ছিলেন। তো শেখ হাসিনা চলে যাওয়ার পর, পট পরিবর্তন হওয়ার পরে 5ই আগস্টে তার বাড়িটি আক্রমণ হয়। তার বাড়িটি যারা লুট করতে যায়, তাদের একজন, কালু পরিবারের কেউই কিন্তু ওই জায়গায় ছিল না, এবং থাকার কোনো অবস্থাও ছিল না। তারা যখন চুরি করতে যায়, হেমার পড়ে একজনের মাথা ফেটে যায়, পরবর্তীতে সে মারা যায়। পরবর্তীতে সে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি পায়, এবং 300 জনকে অজ্ঞাত আসামি দিয়ে মামলা করে। এই মামলায় কদিন পরে পরে একজন মানুষকে ধরে তার কাছ থেকে বড় অঙ্কের টাকা আদায় করে। এই যে সামাজিক যে বৈকল্য, অর্থাৎ সমাজে মানুষে মানুষে যে একটা বন্ধন, সেই বন্ধনটা কিন্তু ছিঁড়ে গেছে। নাঙ্গলকোটে এই পর্যন্ত কয়েকশো মানুষ গ্রেপ্তার হয়েছে, কেউ কেউ জামিন পেয়েছে, কেউ কেউ এখনো অন্ধকার প্রকোষ্ঠে বন্দী অবস্থায় আছে। সামাজিক এই অবস্থার বাইরেও প্রতিনিয়ত আপনারা দেখছেন যে মব সন্ত্রাস, মানুষকে কবর থেকে তুলে জ্বালিয়ে ফেলা হচ্ছে। হিন্দু লোক, সে নাকি ধর্ম অবমাননা করছে, কোথায় অবমাননা করছে কেউ জানে না, তাকে হত্যা করতে হবে, অর্ধমৃত অবস্থায় তাকে পুড়িয়ে হত্যা করা হলো। এই যে অবস্থাগুলো দেখেন, এগুলো কিন্তু সামাজিক ফেনোমেনা। এই সমাজ কিন্তু ভেঙে পড়েছে। হিন্দু লোকের বাড়িতে আক্রমণ, বৌদ্ধ লোকের বাড়িতে আক্রমণ, খ্রিস্টান লোকের বাড়িতে আক্রমণ, ধর্মের ভিত্তিতে, ভিন্ন ধর্মের কারণে তার উপরে আক্রমণ। এই যে সামাজিক ভাঙন। তারপরে আসেন অর্থনীতি। অর্থনীতিতে আমাদের গত 10 বছর স্থিতি অবস্থা ছিল মিনিমাম 7, ম্যাক্সিমাম 7.5। আমরা 7 থেকে 7.5% আমাদের প্রতি বছর গড়ে প্রবৃদ্ধি অর্জিত হচ্ছিল। এই 7 থেকে 7.5 প্রবৃদ্ধি অর্জন করলে প্রতি বছর বাংলাদেশের অর্থনীতিতে যোগ হচ্ছিল 4 বিলিয়ন টাকা। এই 4 বিলিয়ন টাকার মধ্যে যখন ডক্টর ইউনূস সরকার এসে ক্ষমতা গ্রহণ করলো, তখন বাংলাদেশের অর্থনীতি নেমে গেল 3.32%, 3.5 ধরেন সর্বোচ্চ, তাহলে অর্ধেকের চেয়েও নিচে নেমে গেল। তার মানে আমাদের অর্থনীতিতে প্রতি বছর যে 400 বিলিয়ন টাকা যোগ হতো, সেটা এখন তার অর্ধেকের চেয়েও কম যোগ হয়। তার মানে এখন 200 বিলিয়ন যোগ হয়। তাহলে 400 থেকে 200 গেলে বছরে 200 বিলিয়ন আপনার নাই হয়ে গেল, আর 1.5 বছরে 300 বিলিয়ন নাই হয়ে গেল। চুরির কথা বলছেন, দুর্নীতির কথা বলছেন, 1 বছরে গড়ে 5 থেকে 7 বিলিয়নের উপরে চুরি হয় নাই কখনো। তারা বলছে 25 থেকে 30 বিলিয়ন গত 15 বছরে চুরি হয়েছে। তাহলে সেই হিসাবে বছরে 3 বিলিয়ন, অর্থাৎ প্রতি বছরে গড়ে 3 বিলিয়ন টাকা পাচার হয়েছে বা চুরি হয়েছে বা লোপাট হয়েছে তাদের ভাষ্যমতে। এখন
আপনি প্রতি বছর 200 বিলিয়ন শুধু লস করছেন। খেয়াল করে দেখেন একটা বাংলাদেশের অর্থনীতিকে আপনি কোথায় নিয়ে গেছেন। রাজনৈতিক অবস্থা দেখেন, রাজনীতিটা কোথায় আছে। তারেক রহমান দীর্ঘদিন বিদেশি ছিলেন। কেন ছিলেন? তত্ত্বাবধায়ক সরকারের আমলে, মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে তিনি বিদেশে চলে গিয়েছিলেন। তারপর তিনি আর দেশে ফেরেননি। তার কাছে মনে হয়েছে রাজনীতিতে তার অনুকূল পরিবেশ নেই। তার দলও, তার জোট বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়াতে পারেনি, যার কারণে তিনিও আর দেশে ফিরেননি। এখন তিনি দেশে ফিরেছেন। দেশে ফেরার পর তিনি মনে করেছিলেন রাজসিংহাসনে তিনি অটোমেটিক বসে যাবেন, কিন্তু তা হয়ে ওঠেনি। তা না হয়ে ওঠার পেছনে মূল যে কারণ, সে কারণটি হচ্ছে তিনি তার সিদ্ধান্ত নিতে প্রায় 1.5 বছর দেরি করেছেন। তিনি 1.5 বছর দেরিতে যখন বাংলাদেশে গেলেন, তখন তার হাত থেকে রাজনীতির যে গুটি অনেক দূরে সরে গিয়েছে। এই রাজনীতির গুটি যখনই দূরে সরে গেল, তখনই কিন্তু তার জন্য রাজনীতির মাঠটা কঠিন হয়ে গেল। জামাত শিবির আমেরিকার সাথে যোগাযোগ করলেন, তার্কির সাথে যোগাযোগ করলেন, তাদের বাবা পাকিস্তানের সাথে তো আগে থেকেই যোগাযোগ আছে, ইরানের সাথে যোগাযোগ করলেন, করে তারা কিছু দুর্নীতির অর্থ, চোরাই মাল বিদেশ থেকে এনে এটা বিকাশে মহিলাদেরকে দেওয়া শুরু করলেন। এবং জামাত শিবির যদিও একজন প্রার্থীও মহিলাকে দেয়নি, তারপরেও মহিলাদেরকে ব্যবহার করে কোরআন শরীফ নিয়ে নিয়ে গ্রামে গঞ্জে গিয়ে মহিলাদেরকে হাত দিয়ে বলছে, আপনি ওয়াদা করলেন তো। এই ওয়াদা করাইয়ে করাইয়ে মানুষেরকে ধর্মের ভয় দেখিয়ে জাহান্নাম জান্নাতে বিক্রি করে তারা এই তারেক জিয়ার বিরুদ্ধে একটা ন্যারেটিভ বাংলাদেশে দাঁড় করিয়ে ফেলছে। সাদেক কায়েম কদিন আগেও যিনি আওয়ামী লীগের নেতা ছিলেন, ছাত্রলীগের নেতা ছিলেন, তিনি দেন হয়ে গেলেন কি? তিনি হয়ে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নির্বাচিত বিপি। এখন তিনি বলছেন শেখ হাসিনার মতো তারেক জিয়াকেও দেশ ছাড়া করা হবে। তার মানে এখন বুঝতে পারছেন যে তারেক রহমান সময়ের অপেক্ষা। তিনি যে দেশে ছিলেন তাকে হয়তো সেই দেশেই আবার ফেরত পাঠানো হবে, কিন্তু বিএনপির ম্যাক্সিমাম লোক সেই জিনিসটা বুঝতে পারেনি। না পারার ফলে যখন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়, তখন বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম, প্রফেসর ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে আমার আত্মা আজকে সন্তুষ্ট, কারণ যে আওয়ামী লীগ আমাদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, সেই আওয়ামী লীগ আজ বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ। তাহলে খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো, আপনারা চৈত্র মাসে জুটগা বাতাস দেখছেন না? এইভাবে ঘুরে। এই ঘোরার কারণ হলো, কোনো একটা জায়গা যখন বাতাস শূন্য হয়ে যায় প্রচণ্ড গরমের কারণে, তখন চারদিক থেকে বাতাস এই জায়গাটা দখল করার চেষ্টা করে। আর যেই সময়টা ঘুরতে থাকে এই সময়টা পর্যন্ত দখল হয় না। যখন দখল হয়ে যায় তখন ওই জুটকা বাতাসটা আর থাকে না। এটাই কিন্তু সমুদ্রে কিন্তু ঘূর্ণিঝড় এইভাবেই উঠে। এখন খেয়াল করে দেখেন, বাংলাদেশে আওয়ামী লীগের মতো বিশাল একটা জনগোষ্ঠী, বিশাল একটা দলের শূন্য স্থান, যে তাদেরকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না। এর ফলে কি হচ্ছে? মৌলবাদী শক্তি আওয়ামী লীগের জায়গা দখল করার চেষ্টা করছে, সাম্প্রদায়িক শক্তি আওয়ামী লীগের জায়গা দখল করার চেষ্টা করছে। যারা প্রো বাংলাদেশ আওয়ামী লীগ, তারা এন্টি বাংলাদেশ সেন্টিমেন্টাল লোকেরা বাংলাদেশের রাজনীতি দখল করার চেষ্টা করছে। মানে বিশিষ্টরা সমাজে এখন নেই, অবশিষ্টরা এখন সমাজে বিশিষ্টের স্থান দখল করছে। এখন খেয়াল করে দেখেন, অবশিষ্টরা যখন সমাজে বিশিষ্ট হয়ে যায়, তখন সেই সমাজের ধ্বংস কিন্তু অনিবার্য। কেন অনিবার্য? আপনি খেয়াল করে দেখেন, আইয়ুবের আমলে একবার টিচাররা ধর্মঘট করেছিল। টিচাররা যখন ধর্মঘট করে, তখন ম্যাট্রিক পরীক্ষা, এন্ট্রেন্স পরীক্ষা, ওই এন্ট্রেন্স পরীক্ষার সময়ে টিচাররা গার্ড হিসেবে আসতেছে না, তখন মালি মেথর হইতে শুরু করে স্কুলের দপ্তরি থেকে শুরু করে যারা যারা আছে তাদেরকে গার্ড হিসেবে নিয়োগ করে পরীক্ষায়। তো এক ছেলে দেখে দেখে তার পরীক্ষা প্রায় শেষের দিকে তার নাম, বাপের নাম, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো দেখে দেখে সে পরীক্ষার খাতা ঠিক করছিল। এমন সময় এক গার্ড এসে তাকে ধরে বলল, হাতে নাতে ধরা, নকল করে লিখছে, সেই জন্য তাকে এক্সপেল করা হলো। তো এক্সপেল পেপারের সাথে তার ওই এডমিট কার্ডটা যখন জয়েন করে দিল, তো
তো ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার পরে ম্যাজিস্ট্রেট বলল, নকলটা কোথায়? কই যে এই যে দেখেন। বলে যে এটা তো নকল না, এটা তো তার রেজিস্ট্রেশন কার্ড, এটা দেখে লিখতে হয়। তাহলে আপনি বোঝেন এটা যে রেজিস্ট্রেশন কার্ড, এটা বোঝার ক্ষমতা কিন্তু এই মূর্খের নাই। এখন বাংলাদেশে যা চলছে, রাজনীতির নামে যারা বাংলাদেশটাকে ধর্ষণ করছে, তারা আসলে ওই মূর্খ দপ্তরির কায়দায় বাংলাদেশটাকে চালানোর চেষ্টা করছে। এই চেষ্টার ফলে তারেক রহমানেরা খুবই আনন্দিত হয়েছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে তারেক রহমানদের বারাবাতে ছাই দিয়েছে। এই ছাই দেওয়ার পর তারেক রহমানকে উদ্ধার করতে হলে, বিএনপিকে উদ্ধার করতে হলে এবার আবার ওই আওয়ামী লীগকে লাগবে। কারণ সাম্প্রদায়িক শক্তি ধর্মকে ব্যবহার করে। সাম্প্রদায়িক শক্তির দুইটা জায়গায় তাদের শক্তি। একটা হলো ধর্মকে তারা বিক্রি করতে পারে, বেহেশতের টিকিট বিক্রি করতে পারে, কোরআন হাদিস তারা বিক্রি করতে পারে। আর একটা হলো জনগণ, তাদের জনগণ। আর আওয়ামী লীগ বিএনপির শক্তি হলো একটা, সেটা হলো জনগণ। এখন জনগণের মাথার উপরে যখন ধর্মের বাঘ এসে হানা দেয়, তখন কিন্তু তাদের দুই রকমের শক্তি আর আপনার এক রকমের শক্তি। এখন বিএনপি যদি সেটা বুঝতে পারে, সেটা অনুধাবন করতে পারে, বহুমাত্রিক রাজনৈতিক চিন্তা চেতনার পক্ষে যদি তারা যদি মতামত দেয়, বহুমাত্রিক রাজনীতির পথে যদি তারা হাঁটে, তাহলে তাদের ভবিষ্যৎ আছে। তা না হলে 2 দিন পরে হোক, 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, এই দেশে রাজনীতি থাকবে দুইটি, একটি আওয়ামী লীগ, একটি এন্টি আওয়ামী লীগ। সেখানে বিএনপির কোনো জায়গা থাকবে না, কারণ বিএনপির জায়গাটি নিয়ে নিবে জামাতে ইসলামী। কেন বলছি? সাম্প্রতিক বিএনপির একটি ছেলে লন্ডনে থাকে, গত 10-15 বছর থেকে সে বিএনপি করে জানি। সে পোস্টাল ভোট দিল জামাতকে। তুই জিজ্ঞেস করলাম কেন? আসলে আমি বুঝতে পারি নাই। তার মানে বিএনপির অসংখ্য নেতা এবং কর্মী রয়েছে যারা জামাতকে ভোট দেয়া আর বিএনপিকে ভোট দেওয়ার মধ্যে খুব বেশি তফাৎ মনে করে না। না মনে করার কারণ, তারা মনে করে এই দেশে জামাতের সৃষ্টি বিএনপির মাধ্যমে, লালন পালন বিএনপির মাধ্যমে, এবং এদের বেড়ে উঠাও বিএনপির মাধ্যমে। সুতরাং বিএনপি যে আদর্শকে ধারণ করে, জামাতও ঠিক একই আদর্শকে ধারণ করে। সুতরাং জামাত বেঁচে থাকলে বিএনপির বেঁচে না থাকলেও কিছু আসে যায় না। এইরকম ভাবার মতো একটা বিশাল অঙ্কের জনগোষ্ঠী বিএনপির ভিতরে আছে। কিন্তু যারা সরাসরি বিএনপি, ছাত্রদল, জাতীয় দল, মানে ছাত্রদল বা যুবদল, শ্রমিক দল, এইরকম ডাইরেক্ট রাজনীতি করে এসছে, তাদের সাথে পার্টির একটা অ্যাফিলিয়েশন থাকার কারণে একটা আত্মিক সম্পর্ক আছে। কিন্তু জনগোষ্ঠী যারা বিএনপিকে ভোট দেয় এন্টি আওয়ামী লীগ হিসেবে, তাদের কাছে আওয়ামী লীগ, বিএনপি যেমন, জামাতও তেমন। এখন তারেক জিয়ার জন্য এই জায়গাটা তৈরি করা, মানুষের কাছে দেওয়া খুবই ইম্পর্টেন্ট, যে জামাত আর বিএনপি ভোট দেওয়া এক জিনিস নয়, এবং তাদের নীতি আদর্শ এক নয়, এবং বিএনপির সাথে জামাতের সম্পর্কের যে ব্যবধান, সেটা যোজন যোজন। এটা যদি না পারেন, সাদেক কাইম যেভাবে বলেছেন বিএনপিকে তাড়ানো হবে, তারেক রহমানকে তাড়ানো হবে, সেটা হয়তো বেশি দূরে নয়। কারণ সাদেক কাইমেরা এমনও বলছেন, আমরা ভিতরে ভিতরে শুনছি, তারা বিশ্বাস করে তারেক রহমান বিদেশি নাগরিক, এবং তারা যথাসময়ে এটা নিয়ে আসবে সুপ্রিম কোর্টে, এবং সেখান থেকে তারেক রহমান নির্বাচিত হলেও তার সদস্যপদ বাতিল হয়ে যেতে পারে, এবং সেই ক্ষেত্রে তিনি চাইলেও প্রধানমন্ত্রী হইতে পারবেন না। এই রকম পথে তারা আগাচ্ছে। আমরা জানি না বিএনপি সেটার কি সুরাহা করেছে। এখন বিষয়টা দেখেন, এখানে দুইটি ইস্যু। একটি ইস্যু হলো তারেক রহমান আসলে বিদেশি নাগরিক ছিল কিনা, আর দ্বিতীয় ইস্যুটি হচ্ছে তারেক রহমান বিদেশি নাগরিক যদি থেকে পরবর্তীতে সেটা ছেড়েও দেন, সেটা নির্বাচনী হলফনামায় প্রকাশ করেছিল কিনা। এই দুইটার কোনোটাই যদি ইয়েস হয় বা নো হয়, তাহলে কিন্তু কনসিকুয়েন্সটা গ্রেভ হবে। আসুন, বিএনপিরও শুভই বুদ্ধির উদয় হোক, বাংলাদেশের মানুষেরও শুভই বুদ্ধির উদয় হোক। বিএনপি অন্তত এই কথা ভাবুক যে এই দেশে, এই সমাজে, এই রাষ্ট্রে অসাম্প্রদায়িক এবং গণমানুষের রাজনীতি করতে হলে সেটা ধর্মের ভিত্তিতে হবে না, জামাত দিয়ে হবে না, স্বাধীনতা বিরোধীদেরকে দিয়ে হবে না। এই সমাজ, এই রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষকে সাথে নিয়েই করতে হবে। তা না হলে দেশ, জাতি, সমাজ এবং রাষ্ট্র সব কিছুই ধ্বংসের দ্বার প্রান্তে গেছে, ধ্বংসে পতিত হবে। কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন ততক্ষণ।